গত ৮০০ বছরের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় মাত্র যে ঘটনাটা ঘটে গেছে এই সুবা বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ১২০৪ সালে বাংলা বিজয়ের পরে সেন বংশের জালেম রাজা লক্ষণ সেন সেভাবে দুপুরের খাবার টেবিলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। বর্ষা বিপ্লবের বছরে গত ২ বছর আগে, গত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে বেগম লক্ষণ সেন আকারে হাজির হয়েছিলেন এবং একই ইতিহাস প্রমাণ করেছে জালেমদের খাবারের টেবিল থাকবে, দুপুরবেলা খাওয়ার সময় হবে, সেই খাবারের থেকে গরম ধোঁয়া উঠবে, চাকর বাকররা টেবিলে সেই খাবার সার্ভ করবার জন্য প্রস্তুত থাকবে, জালেমদের পেটে প্রচন্ড ক্ষুধা থাকবে, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী আবু সাইদ মুগ্ধরা সেই লক্ষণ সেনদেরকে খাবার খেতে দেবে না। ২০২৪ সালে লক্ষণ সেনদের ইতিহাসে আবার প্রমাণ করেছে বাংলার প্রতিবাদী জনগণ শত শত বছরের গোলামীর জিঞ্জির ভেঙে যেভাবে আজাদির লড়াই করেছে, ইনকিলাবের মুক্তির লড়াই করেছে, ২৪-এর বর্ষা বিপ্লব করেছে, একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী বছরগুলোতে শত শত বছরের সেই লড়াইয়ের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। দিল্লিকে মনে রাখতে হবে বাংলার শাসকদেরকে, তার ইতিহাস আছে দিল্লির শাসকদেরকে পরাজিত করবার, এবং এই রংপুর বিভাগে বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে, দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাইদের পূর্বপুরুষেরা, এবং একইভাবে রক্ত দিয়ে ২৪ সালে বেগম লক্ষণ সেনকে ৮০০ বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে টেবিলে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে। তাই আজকে যারা রংপুর নিয়ে ষড়যন্ত্র করছেন, মাথা রাখবেন ২৪ যে দেশের জনগণের চোখ খুলে দিয়েছে, যেই ২৪ শত শত তরুণকে মৃত্যুর ভয় থেকে উঠে এনে আজাদির স্বপ্ন দিয়েছে, যেই ২৪ প্রাণে প্রাণে নতুন স্লোগান শিখিয়ে দিয়েছে, ইনকিলাব 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 ইনকিলাব, সেই জাতির মুক্তির লড়াই এক চৈতালি দিয়ে, কয়েকজন সনাতনী দিয়ে পলাশবাড়িতে মন্দির করে আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ফিরিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাইদরা ফিরে আসবে, আবার নহিয়ানরা ফিরে আসবে, আবার বাংলাদেশে নতুন করে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার ইতিহাস রচিত হবে। অতএব যারা যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের দিকে শকুনের মতো করে তাকাচ্ছেন, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারাই প্রথম শকুন ছিলেন না। বাংলার জনগণ দশকের পর দশক, শতকের পর শতক হাজারো শকুনের রক্তচক্ষু উপেক্ষা করে, রক্ত দিয়ে আজাদির লড়াই করে এই বাংলার ইতিহাস গড়েছে। অতএব আমরা আজকের শাসক গোষ্ঠী যারা বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে নিতে চায়, যারা বাংলাদেশকে জুলাই সনদ থেকে সরিয়ে এনে নতুন করে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে নিতে চায়, যারা আজকে বাংলাদেশকে ১৪০০ শহীদের সাথে গাদ্দারি করে দিল্লির কথা মতো চলতে চায়, তাদেরকে আমরা শুধু মনে করিয়ে দেব বাংলাদেশে এখনো লক্ষ কোটি শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকে স্বাধীনতা পাহারা দিচ্ছে। এই আজাদির স্বাধীনতা পাহারাদারি থেকে এদেশের কোটি কোটি যুবক বৃষ্টি উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে, রক্ত উপেক্ষা করে পাহারা দেবে। কারো শকুনের দৃষ্টি আমরা মেনে নেই নাই, আগামীতে মেনে নেব না। তাই আমাদের লড়াই চলছে এবং চলবে। যারা সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, যারা গভীর রাতে পুশিং করতে চাচ্ছেন, যারা শুভেন্দু অধিকারী, হেমন্ত আর অমিত শাহের চোখ দিয়ে
বাংলাদেশকে দেখতে চান তাদেরকে বলবো চশমাটা বদলে ওসমান হাদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন, চশমাটা বদলে আবু সাইদ মুগ্ধের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না, আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাআল্লাহ। সেই লড়াই সংগ্রামে আপনাদের সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ ভবনে দেওয়ার আগেই তার শপথ হয়ে গেছে। এটা কেমন কথা? আমরা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি রায় হয়েছে, সংবিধানের গণভোট সংযুক্ত হয়েছে। এবার আপনাকে করতে হবে এই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংসের জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। বিএনপি ধ্বংসের জন্য মীর শাহে আলম যথেষ্ট। তারা আজকে ডালে ডালে হুতুম পেঁচা বসে গিয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই, এই হুতুম পেঁচাদেরকে থামান, তা না হলে দেশের জনগণ রাজপথে নেমে থামানোর ব্যবস্থা করবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা এক সময় এক ছিলাম। এই পশ্চিমবঙ্গ আমাদের ছিল, এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এখানের মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক, এখানের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পশ্চিমবঙ্গ আমাদের, ভারতবর্ষ আমাদের। আজকে নাকি এই রংপুর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব তোমরা পেয়ে যাবা। আমরা 47-এর মতো আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমরা আমাদের অংশের জন্য আমরা দাঁড়িয়ে যাব। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য বেশি দেওয়ার নেই। আপনারা খুব কষ্ট করছেন। 2014 সালে এই মঞ্চে ঠিক একই জায়গায় মঞ্চ ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ আমরা এখানে বসে, আপনারা কাক ভিজা ভিজেছিলেন একইভাবে, এবং বেগম জিয়া সহ আমরা এখানে অবস্থান করে তারপরে আমাদের সমাবেশ সফল করেছিলাম। কেন সমাবেশ ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের সমাবেশ ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। 1970 সালে পাকিস্তানিরা আমাদের ভোটের রায় মেনে নেয়নি, এজন্য আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের করতে হয়েছে। কিন্তু বিগত জানুয়ারি মাসের আমাদের গণভোটের রায়ও মেনে নেয়নি, এজন্য কি আরেকটা যুদ্ধ করতে রাজি আছে? আমরা যুদ্ধ করতে রাজি, আমরা জীবন দিতে রাজি, তবু আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব বলেছেন যে নাকি জামাতের নেতাদের ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। আমি তো ভেবেছিলাম যখন শুরু করেছে মাননীয় মহাসচিব বলবেন যে আমার পিতার ভূমিকার জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। আমরা তো চেয়েছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বলবে আমার পিতার ভূমিকার জন্য আমি ক্ষমা চাই। বেগম খালেদা জিয়া এখানে বসে বলেছিলেন যে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, আলী হাসান মুজাহিদ
কাদের মোল্লা কামারুজ্জামান এবং বিএনপির নেতা আলাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি চেয়েছিলেন। আজকে সেই বিএনপির নেতারা ভুলে গেছেন। আজকে খালেদা জিয়াও নাই, খালেদা জিয়ার বিএনপিও নাই। আজকে জিয়াউর রহমান নাই, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী বিএনপিও নাই। ভারত বিরোধী বিএনপিও নাই, আগ্রাসন বিরোধী বিএনপিও নাই, গণতন্ত্রের পক্ষের বিএনপিও নাই। আজকে তারা আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেয়। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের বিএনপি 11 দলীয় জোটের উচিত ছিল আমাদের প্রথম প্রোগ্রাম এই রংপুর থেকে শুরু করা, কারণ এই রংপুর থেকেই আন্দোলনের দামামা বেজে উঠেছিল। আবু সাইদ যদি জীবন না দিত, হাসিনা পালিয়ে যেত না। জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করা না হতো, গণ অভ্যুত্থান হতো না। ইসলামী ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করা না হতো, আবু সাইদরা রাজপথে নামতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ।